ডাক্তার মাহমুদ, এখানে উপস্থিত বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আজকে আমি বক্তব্য না দিলে আমার মনে হয় আমার ভালো হতো, কারণ এত তরুণ বক্তারা দুই থেকে শুরু করে, তারিখ থেকে শুরু করে, সম্রাট থেকে শুরু করে আমাদের কৃষক দলের বক্তা এখানে বসেছিল, এই সবার বক্তব্য শোনার পর বিশেষ করে ডাক্তার বিজির নরজ সম্পাদক, তারপর আমাদের ডাক্তার মিথিলের মামুন সাহেবের বক্তব্য, এই বক্তব্যগুলো শোনার পর আর বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই। আজকে বাংলাদেশের প্রেক্ষাপট আলোচনা সভার আয়োজন করেছেন, আর বরণ্য ব্যক্তিদের এখানে সাম্যবাদী দলের সভাপতি এই বয়সে বীর মুক্তিযোদ্ধা যে বক্তব্য রেখেছেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার শামসুল আলম যে বক্তব্য রেখেছেন, আমাদের যেসবের সভাপতি যে বক্তব্য রেখেছেন, সবাই বক্তব্যের একটি লাইন হলো সবাই দুশ্চিন্তা বাংলাদেশকে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার সেন্ট মার্টিন, আমার পার্বত্য চট্টগ্রাম, আমার সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর মিলেই আজকে সবার কাছে একটি প্রশ্ন, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব কোন দিকে যাচ্ছে, আমার দেশ টিকে থাকবে কিনা। আমরা অত্যন্ত বাংলাদেশের কয়েকটি গণঅভ্যুত্থান আমরা দেখেছি। আমরা যখন তরুণ ছাত্র তখন 69-এর গণঅভ্যুত্থান দেখার আমাদের অংশগ্রহণ করার সৌভাগ্য হয়েছে। 90 গণঅভ্যুত্থানে আমরা সরাসরি ভাবে বেগম খালেদা জিয়াকে নিয়ে অংশগ্রহণ করার আমাদের সৌভাগ্য। 90 গণঅভ্যুত্থানের পরে সেদিন আমরা কি দেখলাম, বিচারপতি শাহাবুদ্দিনকে সবাই মিলে সমস্ত রাজনৈতিক দল ওনাকে অনুরোধ করার পর উনি রাজি হলেন একটি শর্ত, যে আমি নির্বাচন করে আবার প্রধান বিচারপতির পদে ফিরে যাব। এই শর্তে উনি তখন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করেন। নির্বাচনের পরে এক দ্বাদশ সংসদে যে পাশ করে সংসদে ওনাকে আবার প্রধান বিচারপতির পদে ফিরিয়ে দিচ্ছে। আমরা দেখলাম 90 গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে সেদিন 69-এর গণঅভ্যুত্থানের পরে যেমনি ভাবে পাকিস্তানের সেনাপ্রধান ইয়াহিয়া ক্ষমতা দিয়েছিলেন, 90 গণঅভ্যুত্থানের পরে ইচ্ছা করলে নুরুদ্দিন সাহেব ক্ষমতা নিতে পারতেন। কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আর বাংলাদেশ সেনাবাহিনী তো এক নয়। বাংলাদেশের এই সেনাবাহিনীর সৃষ্টি হয়েছে 71-এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। 1971 সালের এদেশের মানুষকে যারা আন্দোলিত উদ্বেলিত করেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখালেন, তারা সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে ব্যর্থ হয়েছে। সেদিন 25শে মার্চ কাল রাত্রিতে যখন হাজার হাজার নিরস্ত্র মানুষকে পাক হানাদার বাহিনী নির্বিচারে হত্যা করে, সেদিন যে রাজনৈতিক দলটির দায়িত্ব ছিল তারা নির্বিকার ছিলেন, তাদের খুঁজে পাওয়া যায় না। তাদের নেতা আত্মসমর্পণ করেছে পাকিস্তান পাক হানাদার বাহিনীর কাছে। সেদিন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন তরুণ মেজর তার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্নেল জামজুয়াকে হত্যা করে বিপ্লব ময়দানে একটি গ্রামের উপর দাঁড়িয়ে সমস্ত বাঙালি সেনা কর্মকর্তা এবং সৈনিকদের দিয়ে বললেন, রিভোল্ট, আমরা বিদ্রোহ ঘোষণা করব। এবং 27 তারিখ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে পাকিস্তানের ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ইপিআরের পুলিশের যত সৈনিকরা ছিলেন, অফিসাররা ছিলেন, তারা সেদিন পাকিস্তানের পক্ষ ত্যাগ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। অতএব বাংলাদেশের এই সেনাবাহিনী হচ্ছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা সেনাবাহিনী। এই সেনাবাহিনী জনগণের পক্ষে। সেই কারণে 90 গণঅভ্যুত্থানের পরে নুরুদ্দিন সাহেব ইচ্ছা করলে ক্ষমতা নিতে পারতেন, কিন্তু
যেহেতু এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সপক্ষে, জনগণের সপক্ষে সেনাবাহিনী, তারা সেদিন ক্ষমতা নেননি। তারা এদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। বিচারপতি শাহাবুদ্দিন 90 দিনের মধ্যে একটি ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা করে এই উপমহাদেশে এর চেয়ে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। উনি একটি নির্বাচন করে দিয়েছেন, আনসাররা নির্বাচন করেছেন, সেনাবাহিনীও নির্বাচনে সেভাবে অংশগ্রহণ করে নেয়। এর মধ্য দিয়ে কি প্রমাণিত হলো? প্রমাণিত হলো যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন, তার সদিচ্ছার উপর নির্ভর করে দেশের নির্বাচন কতদিনের মধ্যে হচ্ছে। আমরা এই 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম 8ই আগস্ট ইউনূস সাহেব ক্ষমতা নেওয়ার পর উনিও 90 দিনের মধ্যে বা 120 দিনের মধ্যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিয়ে জাতিকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিয়ে বিদায় দেবেন। কিন্তু আমরা দেখলাম ওনার যে উপদেষ্টা পরিষদ গঠিত হল, আর বিচারপতি শাহাবুদ্দিনের উপদেষ্টা পরিষদ এর মধ্যে আকাশ জমিন তফাৎ। যারা সেদিন রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র কাকে বলে, রাষ্ট্রের স্টেক হোল্ডার কারা কারা, এই শব্দটি যারা রাষ্ট্র কাকে বলে এটা যারা জানে না, এটা কোচিটা যারা আসল বসে রাষ্ট্রকে বিপদগামী করলেন। ওনার যদি সদিচ্ছা থাকতো তাহলে উনি 90 দিনের মধ্যে, 120 দিনের মধ্যে বা 160 দিনের মধ্যে উনি নির্বাচন দিতে পারতেন। উনি নির্বাচনটি দেন নাই, বলেছেন যে আগামী বছর ফেব্রুয়ারি মাসের 12 তারিখের মধ্যে নির্বাচন দেবে। আমরা এটাকে এখনো ধরে রাখি। কিন্তু আজকের পত্রিকায় যে সমস্ত সংবাদ এসেছে, গতকাল বিভিন্ন জায়গায় উনি বৈঠক করেছেন, ওনার প্রেস সচিব যা বলেছেন, উনিও যা বলেছেন, উনি বলেছেন যে বিদেশি হামলা হতে পারে, কি জানি একটা শব্দ উনি ব্যবহার করেছেন। আবার ইনকিলাব একটি ঐতিহাসিক সংবাদ পরিবেশন করেছেন, রেফারি নিজে গোল দিয়েছেন। এই যে একটি অবস্থা, এই অবস্থাটি জাতি আজকে হতাশ। আমরা আজকে যারা রাজনীতির ময়দানে নয়, শুধু যারা এই দেশে যারা বিনিয়োগ করেছেন, যারা শিল্পপতি আছেন, যারা পুঁজি বিনিয়োগ করেছেন, যারা কোটি কোটি মানুষের রুজির ব্যবস্থা করেছেন, এই দেশে $1 গার্মেন্টস এক্সপোর্ট হতো না, গার্মেন্ট শিল্প এদেশের মানুষ জানত না। এই গার্মেন্ট শিল্পটি আসছে কোথেকে? যখন এই উপমহাদেশে একমাত্র গার্মেন্ট শিল্পের উদ্দেশ্য গার্মেন্ট শিল্প ছিল শ্রীলঙ্কা। সেখানে যখন গৃহযুদ্ধ লাগে তখন এই গার্মেন্ট শিল্পটি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন 1980 সালে। উনি তখন ব্যবসায়ীদের ডেকে বললেন, শ্রীলঙ্কায় গৃহযুদ্ধ আপনারা, আমি যেহেতু সমাজতান্ত্রিক অর্থনীতিতে শেখ মুজিব বাংলাদেশের প্রাইভেট পাবলিক সেভিং মানি 2 কোটি টাকার উপর হতে পারবে না, এবং ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, ব্যাংক, বিমা এগুলো বেসরকারি খাতে থাকার কোনো অধিকার ছিল না, কারো শিল্প কারখানার অধিকার ছিল না। উনি তখন এই নিয়মটি ভঙ্গ করে বাংলাদেশের প্রথম মুক্ত বাজার এবং পুঁজিবাজার অর্থনীতির প্রবেশ করালেন বাংলাদেশে, এবং এই গার্মেন্টস শিল্পের অনুমোদন দিলেন, ইন্ডাস্ট্রির অনুমোদন দিলেন, ঋণ দিলেন, ব্যাংক বিমা করার অনুমোদন দিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এখান থেকেই আপনারা সবাই যারা দেখেছেন প্রাথমিক পর্যায়ে গার্মেন্টস শিল্প, একই বিল্ডিং এ দোতলা গার্মেন্টস শিল্প বা নিচতলা গার্মেন্টস শিল্প, একই বিল্ডিং এ আবার ভাড়াটিও থাকতেন, অন্য মানুষও বসবাস করতেন। এমনি ভাবে এই দেশে গার্মেন্টস শিল্প এসেছেন। এদেশের ব্যবসায়ীরা জানতো না কাকে বলে ব্যাক টু ব্যাক এলসি, কাকে বলে বন্ডেড ওয়ার হাউস, কাকে বলে বিশেষ অর্থনৈতিক জোন। এটি সৃষ্টি করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া। আজকে বাংলাদেশে এর পরবর্তী পর্যায়ে বেগম খালেদা জিয়া এটিকে অনেক দূরে এগিয়ে নিয়েছেন। যেটি ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ছিল, উনি ব্যাকওয়ার্ড লিঙ্কেজের জন্য সেদিন 20,000 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। আপনার স্পিনিং মিল সহ, টেক্সটাইল মিল সহ অন্যান্য ইন্ডাস্ট্রি করার জন্য উনি সেদিন ঋণ দিয়েছিলেন। এর মধ্যে দাঁড়িয়ে প্রায় 1 কোটি মানুষের কর্মসংস্থান, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কয়েক কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা এই দেশে হয়েছে। এখানে তারেক একটা হিসাব দিয়েছেন, ইতিমধ্যে প্রায় 20 লক্ষের অধিক আমাদের শ্রমিক গার্মেন্ট শিল্পে, টেক্সটাইল সেক্টরে, অন্যান্য সেক্টরে
মিলে প্রায় 24 লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে এই 12 মাসের মধ্যে। অতএব আমাদের অর্থনীতি কোথায় দাঁড়াচ্ছে, দেশের রুজি কোথায় যায় দাঁড়াচ্ছে, একটি নির্বাচিত সরকার ছাড়া কোনো দেশে কেউ বিনিয়োগ করে না, কোনো বিদেশি বিনিয়োগ আসছে না নির্বাচিত সরকার ছাড়া। আর আজকে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আমি তাই আরেকটি কথা আমার মনে পড়ে গেল, দেশের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওয়াইসির সম্মেলনে গেলেন, সেখানে দাঁড়িয়ে উনি বীর দর্পে একটি কথা বললেন, আমি একটি গরিব দেশ থেকে এসেছি, আপনাদের পেট্রো ডলার আছে, আপনারা এখন পৃথিবীর অন্যতম ধনী দেশে প্রবেশ করেছেন, আপনাদের উন্নয়নের প্রয়োজন, আমার দেশে দক্ষ জনশক্তি আছে, আমার লোকবল আছে, আপনাদের শ্রম বাজারটি যদি আমার দেশের জন্য খুলে দেন তাহলে আমার দেশও উপকৃত হবে, আপনারা উপকৃত হবে। তখন 40টি মুসলিম দেশ যাদের পেট্রোল আছে, যারা গ্যাস এবং পেট্রোলের উপর বেঁচে আছেন, বাজারটি খুলে দেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বাংলাদেশের প্রথম ম্যান পাওয়ার মিনিস্ট্রি করেন এসআর এটি সাহেব প্রথম এই দেশের ম্যান পাওয়ার মিনিস্টার হয়েছিলেন। আজকে আমরা বলতে চাই, আজকে প্রায় 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, 2 লক্ষ কোটি টাকার যে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসে, রেমিটেন্স আসে, এর সৃষ্টি জন্মদাতা হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। যেমনি ভাবে গার্মেন্ট শিল্প এই যে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে এবং রেমিটেন্সের উপর দাঁড়িয়ে আছে, দুটোই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের। এখানে আরেকটি কথা না বললে নয়, এখানে মামুন সুদ্দার বাইরে ছিলাম, শব্দটি 15 আগস্ট আমার কানে গিয়েছে। এদেশে 15 আগস্ট হয়েছে। 15 আগস্টের পরে আপনারা বলতে পারেন 15 আগস্ট অনেকে বলেন এটা হত্যাকাণ্ড, এটা অনেক কিছু, কিন্তু আমরা দেখলাম 15 আগস্টের পরে বাংলাদেশে যে সকল সামরিক অভ্যুত্থান হয়েছে, কারণ সেনা প্রধান নিজে গিয়ে পরবর্তী সরকারের আনুগত্য ঘোষণা করলেন, বিডিআরের প্রধান গেলেন, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, পুলিশের প্রধান এবং ক্যাবিনেট সচিব সবাই গিয়ে পরবর্তী সরকারের মোস্তাকের সরকারকে কাছে আনুগত্য ঘোষণা করলেন। তাহলে কি হলো? 15 আগস্ট এই দেশে একটি অনিবার্যভাবে একটি সকল সামরিক অভ্যুত্থান হয়েছে। শেখ মুজিবের উৎখাতটি এদেশে আইনগতভাবে সিদ্ধ ছিল, কারণ শেখ মুজিব 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেমানি করেছে। যে রক্তের, যে গণতন্ত্রের জন্য, যে অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক ন্যায় বিচারের জন্য এই দেশের মানুষ ৭১-এর মহান মুক্তিযুদ্ধ করেছেন। 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান একসাথে এক বাংকারে থেকে যুদ্ধ করে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। উনি এই রক্তের উপর দাঁড়িয়ে 1975 সালের 25শে জানুয়ারি শেখ মুজিব সংসদে প্রবেশ করলেন প্রধানমন্ত্রী হিসাবে। 1 ঘন্টার মধ্যে 4র্থ সংশোধনী পাশ করে এদেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে, সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করে দিয়ে, মানুষের মৌলিক অধিকার, বাক স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার পালন করে আজীবনের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। কোন সুযোগ সুবিধা শেখ মুজিব রাখেন নাই। 30 লক্ষ শহীদের রক্তের সাথে বেইমানি করার পরে সেদিন সেনাবাহিনীতে যারা ছিলেন তারা সবাই যুদ্ধের ময়দান থেকে মুক্তিযুদ্ধ ফেরত সেনা অফিসাররা ছিলেন, তাই অভ্যুত্থান ঘটিয়েছে। তাই আমি আজকে বলতে চাই, এই যে সেনাবাহিনী আজকেও বাংলাদেশে, আমরা যদি 5 আগস্টের পর থেকেই সেনাবাহিনী আমাদের দেশের এই সকল রাজনৈতিক দলকে ডেকে আজকের এই উপদেষ্টা পরিষদ গঠন করার সুযোগ করে দিয়েছেন। তারা ইচ্ছা করলে এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে থেকে তারা ক্ষমতা নিয়ে নিতে পারে, কিন্তু তারা ক্ষমতা নেন। তারা সেদিন থেকে বলছেন আমরা একটি গণতান্ত্রিক সরকার চাই, এদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হোক, আমরা সেনাবাহিনী এই নির্বাচিত সরকারের পাশে থাকবো এবং অবাধ নির্বাচনের জন্য সকল সুযোগ সুবিধা আমরা মাঠে ময়দানে থাকবো। সেনাবাহিনী নির্বাচন চাচ্ছে, নির্বাচন কমিশনের নির্বাচন চাচ্ছে, বাংলাদেশের সকল রাজনৈতিক দল দেশকে বাদ দিয়ে এই মুহূর্তে নির্বাচন চাচ্ছে। এদেশের 18 কোটি মানুষ নির্বাচন চাচ্ছে। তাদের বাঁচা করার প্রশ্নে, তাদের ব্যবসা বাণিজ্য, চাকরি, স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছু টিকে রাখার লক্ষ্যে তারা আজকে নির্বাচন চাচ্ছে। কারা নির্বাচন চাচ্ছেন না? এখানে একটি দলের নাম এখানে আমাদের এক নেতা বলেছেন, আমি সেটা আবার পুনরুক্তি করতে চাই।
ওই দলটি আমরা যতটুকু ইতিহাস ঘেটে দেখেছি 1946 সালে ব্রিটিশরা ভারত থেকে চলে যাবে, তারা তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্র গঠিত হবে, সেই জন্য তারা নির্বাচন দিয়েছিলেন। সেই নির্বাচনে এই উপমহাদেশের মানুষ ভোট দিয়েছিলেন পাকিস্তানের পক্ষে এক অংশ, ভারতের পক্ষে একটি অংশ। সেদিন যারা পাকিস্তানের পক্ষে ছিলেন না, যারা জিন্নাকে সেদিন নাস্তিক বলে অপমান করেছেন, যারা হোসেন শেখ সরওয়ার দিকে এই বাংলার অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ছিলেন, তাকে বলতেন মদ্যপ, লম্পট, তার চরিত্রহীন, তাকে এইভাবে আখ্যায়িত করেছেন। কবি নজরুলকে যারা সেদিন নাস্তিক বলেছেন, জিন্নাকে যারা নাস্তিক বলেছেন, মুসলমানদের নেতা হতে পারে না, তারা সেদিন এই মওদুদীদের দল সেদিন এই উপমহাদেশে 6টি আসন পেয়েছে, বাকি আসনগুলো কংগ্রেস এবং মুসলিম লীগ পেয়েছে। তার ভিত্তিতে পাকিস্তান এবং ভারত ভাগ হয়। এই 6টি আসন মানে 6টি জেলা, এখনকার সেদিনকার বৃহত্তর 6টি জেলা, 6টি আসন তারা পেয়েছিলেন। তারা অবিভক্ত ভারতের পক্ষে, মহাত্মা গান্ধী, মতিলাল নেহরুর পক্ষে, শ্যামা প্রসাদের পক্ষে এবং তারা সেদিন ভোট দিয়েছিলেন। যে কারণে পশ্চিম পাকিস্তানের 3টি জেলা ভারত হয়েছে, পূর্ব পাকিস্তানের 3টি জেলা ভারত হয়েছে। এরা পাকিস্তান হতে পারে। আমাদের মতো পূর্ব পাকিস্তান হতো, তাহলে আজকে বাংলাদেশের সীমানা আর অনেক বেশি থাকে। সেদিন যারা অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন, তারা আবার 71 সালে এসে যখন আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের বাঁচা মারার প্রশ্ন, আমাদের দেশের মানুষ মুক্তিযুদ্ধ করছেন, তারা তখন আবার পাকিস্তানের পক্ষে অস্ত্র ধরলেন, পাকিস্তানের সপক্ষে তারা চলে গেলেন। তারা রণাঙ্গনের থেকে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করলেন এবং আমাদের 14 ডিসেম্বর 1971 সাল বাংলাদেশের শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের এই আল-বদর সংস্থা হত্যা করে বাংলাদেশকে একটি পরবর্তী পর্যায়ে একটি স্বাধীন দেশে যেন বুদ্ধিজীবীর সংকট হয়, সেই বুদ্ধিজীবীদের তারা হত্যা করেছে। আবার তারা কি করলেন আমরা দেখতে পেলাম, তারা একটি ফতোয়া দিয়েছিলেন। সেদিন কি ফতোয়া দিয়েছিলেন? 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি হয়েছে। তারা সেদিন বললেন যুদ্ধের ময়দানে এটা গনিমতের মাল, এটা যে কোনো যুদ্ধের ময়দানে এটা করতে পারে, এটা ইসলামে জায়েজ। আমাদের মা বোনদের সম্ভ্রমহানি হয়েছে, তারা সে পক্ষে সেদিন রায় দিয়েছিলেন। তারা আজকে আবার হঠাৎ করে ভিন্ন কথা নিয়ে আসলেন। আপনারা দেখেছেন 86 সালে শেখ হাসিনা চট্টগ্রাম লালদিঘির ময়দানে দাঁড়িয়ে বললেন যারা হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাবে তারা জাতীয় বিরোধী। 2 দিন পরে উনি হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আর তার সাথে সহযোগী কি ছিল? সর্বপ্রথম যে দলটি এগিয়ে আসলেন সেটি হল জামাতে ইসলাম। 1986 সালে জামাতে ইসলাম সহ অনেকগুলো রাজনৈতিক দল হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করলেন। একমাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য নির্বাচনে যান। সেদিন ধানমন্ডির 5 নম্বর রোডের একটি বাড়িতে সারা রাত বেগম জিয়া মিটিং করলেন। মিটিং করে ভোরবেলা ফজরের নামাজের আজানের পরে দেশি বিদেশি সাংবাদিকরা ছিলেন, উনি বললেন হোসেন মোহাম্মদ এরশাদকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি নির্বাচনে যাব। সেদিন অনেকে বলেছিলেন যে বিএনপি নামক রাজনৈতিক দলটি থাকবে না, কারণ সকল রাজনৈতিক দল হোসেন মোহাম্মদ এরশাদের অধীনে নির্বাচনে গেল। কিন্তু সেদিন বেগম খালেদা জিয়ার রায়টি সঠিক ছিল। সেই কারণে 90 গণঅভ্যুত্থানের পরে এদেশের মানুষ ভোট দিয়ে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সুযোগ ছিলেন। সঠিক সিদ্ধান্ত ছিল এবং এই নির্বাচনের পরে উনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সংসদীয় পদ্ধতির সরকার যেটি শেখ মুজিব কবর দিয়েছিলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার কায়েম করে বিএনপির জিয়া রহমানের যে ঘোষণাপত্র সেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সংসদের প্রথম যে সংশোধনীটি আনলেন, সংশোধনীতে উনি বাংলাদেশকে আবার সংসদীয় পদ্ধতির সরকারের
প্রবর্তন করলেন, রাষ্ট্রপতি শাসিত সরকার বাতিল করলেন। এই যে গণতন্ত্রের প্রতি বেগম খালেদা জিয়া যে দূরদর্শিতা, যে চিন্তা ভাবনা, মুক্তিযুদ্ধের পক্ষে ওনার যে রায় ঐতিহাসিক, এটি উনি আবার প্রমাণ করলেন। তা আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। এই রাজনৈতিক দলটি 1991 সালে বিএনপি ছত্র ছায়া এসেছে, আবার 1976 সালে এই জামাত ইসলাম সংসদের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের একটি বিল নিয়ে আসে। আওয়ামী লীগ এটিকে প্রথম সমর্থন দেয় নাই। 95 সালে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম জাতীয় পার্টি একসাথে বসে একই টেবিলের মাঝখানে শেখ হাসিনা বসে আছেন সংসদের বিরোধী দলের নেতার পক্ষে, ডান পাশে মতিউর রহমান নিজামী, তার বাঁ পাশে হলো আলী হাসান মুজাহিদ সহ জাতীয় পার্টির নেতারা বসে আছেন। সবাই মিলে 173 দিন সেদিন হরতাল, অবরোধ, ধর্মঘট করেছেন। বেগম খালেদা জিয়া 1996 সালের 15 ফেব্রুয়ারি একটি নির্বাচন করেন। সেই নির্বাচনেও আমি সংসদ সদস্য ছিলাম। সারা রাত সংসদের বৈঠক করে বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকারের বিলটি পাশ করে 7 দিনের মাথায় রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে আসে। কাউকে হত্যা করেন নাই, একটি মানুষকে গুলি করেন নাই। বাংলাদেশের মানুষের গণতন্ত্রের প্রতি, মানুষের প্রতি ওনার যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে ক্ষমতা আঁকড়ে থাকেন নাই, উনি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটি করলেন। এই জামাত ইসলাম সেদিন বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলেন এবং শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সুযোগ করে দিলেন। নাহলে 50 বছরও এই আওয়ামী লীগ শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারত না। 96 সালে এই জামাত ইসলাম শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসেন। আমরা 116টি আসন পেয়েছিলাম, আর আওয়ামী লীগ জাতীয় পার্টির সিট মিলে সেদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন, জামাত তাদের সমর্থন দিয়েছে। তাই আজকে সেদিন মাত্র 3টি আসন জামাত করেন। জামাত সবসময় দেশের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে, স্রোতের বিপক্ষে তাদের রাজনীতি সবসময় করে এসেছেন। সেটি প্রমাণ করলেন আবার 96 সালের 12 জুন যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন। তাই আজকে আমরা বলতে চাই, 5 আগস্টের গণঅভ্যুত্থানের পরে তাদের নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব দৌড়ে চলে গেলেন কোথায়? বসুন্ধরা, আকবর সুবহান সাহেবের বাড়ি। তাদের মিডিয়া সেন্টার যাতে ভাঙচুর না হয়, তাদের হেলিকপ্টারে করে উনি বাংলাদেশ ঘুরে বেড়ালেন। আর এই একটি কথা বললেন, আওয়ামী লীগের যারা অপরাধ করেছেন সবাইকে আমরা মাফ করে দিলাম, আমরা দেশে হানাহানি চাই না, আমরা চাই শান্তি, আওয়ামী লীগকেও মাফ করে দিলাম। আজকে তো আমরা দেখতে পাচ্ছি আবার হঠাৎ করে পিয়ার নামক একটি শব্দ বাংলাদেশে নিয়ে আসলেন। বাংলাদেশের মানুষ এই শব্দটি কি, এর সাথে কেউ পরিচিত? পিয়ার পৃথিবীর একদম সবচেয়ে শিক্ষিত যে একটি দেশের পিয়ার পদ্ধতি আছে, এটা টার্কিতে আছে। আমাদের দেশে এই পিয়ার, আমাদের দেশের মানুষ নির্বাচিত করে, ডাক্তার মামুন, ব্যারিস্টার মামুনকে নির্বাচিত করবেন, আর ভোট দেবেন মামুনকে, আর নির্বাচিত হবেন ডাক্তার শফিক। কারণ হলো ডাক্তার শফিক সাহেব জীবনে 3 বার নির্বাচন করেছে। সর্বোচ্চ তারিখ একটা হিসাব দিয়েছে একদিন টক শোতে, 3টি নির্বাচনে উনি দাঁড়িয়ে সব মিলে উনি ভোট পেয়েছেন 51,000, একবার পেয়েছেন সর্বোচ্চ ভোট মাত্র 22,000। তো উনি তো জানেন উনি ওনার আসন থেকে কোনোদিন নির্বাচিত হবেন না। পিয়ার হলো সংখ্যার নাম দিয়ে দেবেন 300 আসনের, কারা কারা নির্বাচন করবেন ওই দলের, তো সবার ভোটের সংখ্যা মিলিয়ে তাহলে প্রথম নাম ওনার, তাহলে উনি নির্বাচিত হবেন। ভোটটা দিল কিন্তু ডক্টর ব্যারিস্টার মামুনকে, আর নির্বাচিত হলেন ডক্টর শফিক। এটা কি দেশের মানুষ মানে? আমাদের দেশের মানুষ ভোট দেয় যাকে তার সুখ দুঃখ সাথী, তার রাস্তাঘাট, তার মানে সমস্ত কিছু, তার এলাকার উন্নয়ন সহ সবকিছু তার নির্বাচিত প্রতিনিধির কাছে দাবি করে। এখন ভোট দিলেন আপনি ঢাকা শহরে, এখানে আপনি যাবেন সিলেটে গিয়ে খুঁজবেন আপনার নির্বাচিত নেতা, এটা হতে পারে? এই পদ্ধতিতে দেশে একটা গন্ডগোল লাগানোর জন্য যেমনি ভাবে তারা 86 সালেও বেমানি করেছেন, 96 করেছেন, 47 সালেও তারা করেছেন, 71 সালেও করেছেন। অতএব এই জনগণের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে আজকে তাদের তো সুস্পষ্টভাবে বলা উচিত। আমেরিকার ডক্টর
আরাকান ডক্টরিন 40 বছর আগে এখানে আরাকানে একটি খ্রিস্টান রাজ্য হবে, আমাদের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমাদের বন্দর তারা নিতে চান। আজকে জামাত ইসলাম আপনারা যদি এত দেশপ্রেমিক হন, আপনারা এই বিরুদ্ধে কথা বলেন না কেন? ইন্দোনেশিয়ার ভিতরে 4 লক্ষ খ্রিস্টান আছে, সেখানে সমস্ত খ্রিস্টান রাজ্যগুলো, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা, জাতিসংঘ মিলে সেখানে একটা খ্রিস্টান রাষ্ট্রের জন্ম দিয়ে দিল। আজকে ওইখানে যদি এমন একটা অবস্থা হয়, তাহলে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় যাবে? ডক্টর ইউনূস সাহেব কথা বলেন না, এখানে বলেছেন সেন্ট মার্টিনে আজকে কি হচ্ছে। সেন্ট মার্টিন আমার দেশের ভূখণ্ড, আমি সেখানে নৌযানে যেতে পারি না, এখানে সরকারের অনুমোদন লাগবে। সেখানে কারা আজকে আছেন, এই বিষয়টা আমাদের আজকে প্রশ্ন। আজকে আমি আর বিশেষ কথা বাড়াবো না, পরিশেষে বলতে চাই, যদি সদিচ্ছা থাকে, আপনাদের ন্যূনতম দেশপ্রেম থাকে, তাহলে অতি দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করেন, না হলে দেশটি ভুটান হয়ে যাবে, সিকিম হয়ে যাবে। এই সিকিম আমরা হতে চাই না। আমার জন্মের পর থেকে আমরা যে স্লোগান দিয়েছি সেটি হলো সিকিম নয়, ভুটান নয়, এই দেশ আমার বাংলাদেশ। এটি মৌলানা ভাসানীর স্লোগান। এই স্লোগানটি দিয়ে আমরা রাজনীতি শুরু করেছি। তাই আজকে বাংলাদেশের ভাগ্যাকাশে আবার সিকিমের মতো মতো একজন নেতার আবির্ভাব হয়েছে। এর থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে, এর থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমরা চাই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ভাবে এই দেশকে গড়ে তুলেছেন, বেগম খালেদা যেমনি ভাবে দেশকে গড়ে তুলেছেন, তার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান এই দেশে যদি ইনশাআল্লাহ আগামী মাসে আসবেন এই দেশে, এবং আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ একটি জাতীয়তাবাদী শক্তিকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে। সেই কারণে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সুরক্ষিত হতে হবে। এখানে তারেক রহমান সুস্পষ্টভাবে জাতির সামনে, আমিও ছিলাম সে কমিটিতে, আমরা 3 বছর প্রায় 50টি রাজনৈতিক দলের সাথে, এখানে 2টি রাজনৈতিক দল আছে, 4টি রাজনৈতিক দল আছে, যাদের সাথে আলাপ আলোচনা করে উনি 31 দফা প্রণয়ন করেছেন। সংস্কার 31 দফা, আগামী 100 বছরও এই 31 দফার বাইরে কোনো সংস্কার বাংলাদেশের কোনো প্রয়োজন নেই। উনি এটি করেছেন। জাতির সামনে এটি পেশ করেছেন উনি। আমরা বলতে চাই, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে, পৃথিবীর যেদিন শেষ হবে, সেদিন পর্যন্ত সংস্কার চলবে। আপনার ফ্যামিলি তো পরিবারও প্রয়োজন, আজকে এটা দরকার, কালকে ওইটা দরকার, আপনার বাড়ির আজকে এটা সংস্কার দরকার, আগামীকাল ওটা দরকার। এটা চলমান প্রক্রিয়া, এটা তো শেষ না। ভোট করবেন জাতিকে অন্ধকারে রেখে, আপনারাই একমাত্র শিক্ষিত লোক। এই দেশের সবচেয়ে বেশি শিক্ষিত জ্ঞানী ব্যক্তি হচ্ছেন এই দেশের শ্রমজীবী মানুষ। তাদের যদি চায়ের দোকানে বসেন, বাসে উঠেন, আপনারা দেখবেন তারা যে কথাটি বলে, 71 সালে তারা যে কথা বলেছে, 70-এ তারা ভুল করে নাই, 91 সালে তারা ভুল করে নাই, এবং 79 সালেও তারা ভুল করে নাই, আজকেও তারা ভুল করবে না। এটাই হলো সঠিক সিদ্ধান্ত, তারা নিতে জানে এই দেশের জনগণ। আমি তাই বলতে চাই, আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন, যে দলের ক্ষমতা আসুক। আবার এখানে তারেক রহমান সাহেব একটি কথা বলেছেন, আমরা এককভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চাই। যারা আমাদের সাথে দীর্ঘ 17 বছরে আন্দোলন সংগ্রামে ছিল, যারা শেখ হাসিনার নির্বাচনে অংশগ্রহণ করে নাই, অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে নাই, যারা দিনের ভোট রাতে করে সেই নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের নিয়ে আমরা আগামী দিনে সরকার গঠন করবো। এককভাবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় না। এদেশের সকল জাতীয়তাবাদী শক্তি, সকল দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো নেতাদের নিয়ে, যোগ্য নেতাদের নিয়ে আগামী দিনে সরকার গঠন করতে চান তারেক রহমান। তারেক রহমান আজকে তার কথাবার্তা আপনারা দেখছেন, বক্তব্যে একজন জিয়া রহমানের প্রতিচ্ছবি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অতএব তাকে আজকে হুমকি মনে করছেন পার্শ্ববর্তী দেশ, তাকে হুমকি মনে করছেন বিশ্ব মরলরা, এই যেন জাতীয়তাবাদী কোন নেতা উত্থান না হতে পারে। তাহলে আমাদেরকে সজাগ থাকতে হবে। আগামী দিনে আমাদেরকে আরো জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের মাতৃভূমি রক্ষা করতে হবে, দেশকে রক্ষা করতে হবে, আমার স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার এই মানচিত্র আমাদেরকে রক্ষা করতে হবে। আজকে পার্বত্য চট্টগ্রামে যে অশান্তি আবার দেখা দিচ্ছে, এক সময় এই পার্বত্য চট্টগ্রাম
খুব অশান্ত হয়ে উঠেছিল শেখ মুজিবের একটি কথার উপর। 1973 সাল শেখ মুজিব সংসদে দাঁড়িয়ে বললেন, এই বাংলাদেশের ভূখণ্ডে যারা বসবাস করবে সবাইকে বাঙালি হয়ে থাকতে হবে। তখন 3 পার্বত্য জেলা নিয়ে একটি সংসদ ছিল, সেই সংসদ সদস্য ছিলেন মানবেন্দ্র লারমা। উনি ওয়ান পয়েন্ট দাঁড়িয়ে বললেন, মাননীয় সংসদ নেতা, আমরা যারা হাজার বছর ধরে এই পাহাড়ে বসবাস করছি, আমরা নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমাদের নিজস্ব ভাষা আছে, আমাদের সংস্কৃতি, আমাদের কৃষ্টি, তাহলে আমাদের পরিচয় কি হবে যে আমরা আদিবাসী? তখন উনি বললেন ধমক দিয়ে যে আমি তো বলেছি যে বাঙালি হয়ে থাকতে হবে। এরপর আর মানবেন্দ্র লারমা সংসদে আসেন। এখান থেকে গিয়ে উনি কি প্রতিষ্ঠা করলেন শান্তি। প্রথমে উনি একটি সংগঠন করলেন এবং এটা জুমল্যান্ড নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করার জন্য একটি সংগঠন গড়ে তুললেন। এর পরবর্তী পর্যায়ে শান্তি বাহিনীর রূপে আত্মপ্রকাশ করেন। পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে গেল। এরপরে ৭৫-এর 15 আগস্টের পরে এই দেশের ইতিহাসে একটি স্মরণীয় দিন, একটি মাত্র বিপ্লব বাংলাদেশে সংগঠিত হয়েছে, আর বাকিগুলো হলো গণহত্যা, সেটি হলো 7ই নভেম্বর সংগঠিত হলো। এই বিপ্লবের মধ্য দিয়ে সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, তাদের প্রিয় নেতাকে স্বাধীনতার মহান এখন হাতের না কাউকে হত্যা বা খুন করে উনি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসেন নাই। জাতির ঐতিহাসিক প্রয়োজনে সেদিন উনি রাষ্ট্রীয় ক্ষমতা ওনাকে নিয়ে এসেছেন। উনি এসে কি করলেন, এই পার্বত্য চট্টগ্রামে আজকে এখনো পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অংশ, এটি উনি কিভাবে রাখলেন? উনি আমাদের জাতীয়তাবাদের বাংলাদেশে, আগে বলা হতো আমরা বাঙালি, তারপরে বাংলাদেশি, উনি নিয়ে আসলেন বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা নিয়ে আসলেন। আমরা সবাই বাংলাদেশে, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠীর প্রায় 42 লক্ষ মানুষ সমতল ভূমি এবং পাহাড় মিলে বসবাস করে। সবাইকে উনি একটি পতাকার নিচে নিয়ে আসলেন, আমরা বাংলাদেশি। উনি বাংলাদেশি জাতীয়তাবাদের সংজ্ঞা নিয়ে আসলেন। আমার মানচিত্র থাকবে, আমার পতাকা থাকবে, আমার ভাষা, কৃষ্টি, সংস্কৃতি সব মিলেই হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ ভাষাভিত্তিক কোনো জাতীয়তাবাদ, সম্পূর্ণ জাতীয়তাবাদ নয়। উনি বললেন পৃথিবীর 40টি দেশের মাতৃভাষা হচ্ছে আরবি, শুধুমাত্র সৌদি আরব ছাড়া কাউকে আরাবিয়ান বলা হয় না। পৃথিবীর 52টি দেশের মাতৃভাষা হচ্ছে ইংরেজি, শুধু ব্রিটিশ ছাড়া কাউকে ইংরেজি বলে না। অতএব ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হচ্ছে অসম্পূর্ণ। উনি এটা সম্পূর্ণ জাতীয়তাবাদের একটি সংজ্ঞা নিয়ে এসে আমরা বাংলাদেশি, এই সংজ্ঞাটি আনার পর পাহাড়ে শান্ত হলো। আজকে বাংলাদেশের মানুষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক গোষ্ঠীর সকল মিলে আমরা বাংলাদেশি। এই পরিচয়টাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদেরকে দিয়ে